তুমি মিউট করে রাখো। আমি বলতেছি, তুমি সবার জন্যই বলতেছি। এনজিওটেনসিন 2 কি করে? ভ্যাসোকনস্ট্রিকশন করে। ভ্যাসোকনস্ট্রিকশন করলে কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। কারণ হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আচ্ছা, এখন এই জন্য তাহলে আমরা কি করতে পারি? ওই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা 1 থেকে 2 করতেছে, ওই এনজাইমটাকে আমরা ইনহিবিট করে দিতে পারি। ঠিক আছে? ওই ইনহিবিটরের নাম হচ্ছে, সামনে পড়বা, লিসিনেপ্টিল, ইনালাপ্টিল, অনেকগুলো আছে। ঠিক আছে? ক্যাপটোপ্রিল। এই এসি ইনহিবিটর গুলা কি হয়, অনেক সময় পেশেন্টদের, যাদের সামনে পড়বা রেনাল আর্টারি স্টেনোসিস বলে একটা ডিজিজ আছে, মানে হচ্ছে যাদের কিডনিতে যে আর্টারি গুলো আছে, ওই আর্টারিতে অনেকটা স্টেনোসিস আছে, মানে এখানে সরু হয়ে গেছে, আর্টারিটা ন্যারো হয়ে গেছে। ওই ধরনের সমস্যা থাকলে যদি এই এসি ইনহিবিটর তাদেরকে দেওয়া হয়, তাদের প্রেশার কমার জায়গায় প্রেশার যদি একটু একটু কমবে, কিন্তু তাদের কিডনি হঠাৎ করে খারাপ হয়ে যাবে। কিডনির পয়েন্ট খারাপ হয়ে যাবে। তুমি বায়োকেমিস্ট্রিতে পড়ছো, কিডনির পয়েন্ট দেখে হচ্ছে কিডনির ফাংশন ভালো করতেছে কিনা সিরাম ক্রিয়েটিনিন দেখে। সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে, হাইপার ক্যালেমিয়া মানে কি, পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। তাহলে এগুলোই হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। এরপর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে হচ্ছে এখন দেখবে করোনা পেশেন্টদেরকে নাভির করে একটা ইনজেকশন দেয়, লো হেপারিন বলে এটাকে, লো মলিকুলার ওয়েট হেপারিন। ওইটা দিলে কি হয়, এখানে নাভির গোড়ার পাশে এখানে হালকা হালকা লাল লাল রক্তের চাকের মতো হয়ে যায়, ব্লিডিং হয়ে আর কি। তোমরা যে ফিজিওলজিতে পড়ছো, এরকম ব্লাড ক্লটিং ফ্যাক্টরের সমস্যার জন্য ব্লিডিং হয়ে এখানের মধ্যে ব্লিডিং স্পটের মধ্যে থাকবে। তারপর হচ্ছে অ্যান্টিসাইকোটিক, সামনে পড়বা, যাদের মানসিক সমস্যা থাকে তাদেরকে কিছু ওষুধ দেয়, এগুলো দেওয়ার অ্যাকশন পটেনশিয়াল, এখানে ক্যালসিয়াম চ্যানেল পড়ছো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও ব্লাড প্রেশার অ্যান্টিহাইপারটেন্স হিসেবে ব্যবহার হয়। এটা কি করে? অ্যাঙ্কেলিডিমা নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডিগক্সিন, এগুলো হচ্ছে যেসব পেশেন্টদের হার্ট খুব দুর্বল হয়ে যায়, তাদেরকে হার্ট একটু কাজ করানোর জন্য দেওয়া হয়। এইটা দিলেও পেশেন্টের নসিয়া অ্যানোরেক্সিয়া হচ্ছে, পালস কমে যেতে পারে, ব্রেডিকার্ড যেতে পারে। ডায়োরেটিক্স সামনে পড়বা, অথবা হচ্ছে যদি তোমরা রেনাল ফিজিওলজি খেয়াল করো, রেনাল ফিজিওলজির যে অ্যাসেন্ডিং লিম্ব প্রপোর্শনালি আছে, এর মধ্যে কিছু ডায়োরেটিক্স দেওয়া হয়। ওই ডায়োরেটিক্স গুলা প্রেশার কমানোর জন্য কাজ করে, শরীর থেকে ওয়াটার লস বাড়াইয়ে। তো এইগুলো দিলে কি হয়, হঠাৎ করে ওয়াটার লস বেশি হলে ওয়াটারের সাথে কি যাবে, ইলেকট্রোলাইট চলে যাবে শরীর থেকে, গিয়ে হাইপোক্যালেমিয়া বা হাইপোনেট্রিমিয়া হতে পারে, আর হাইপোটেনশন বা রেনাল ইম্পায়ারমেন্ট হতে পারে। ঠিক আছে? ইনসুলিন, ওই যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন আছে, ওই ইনসুলিন যদি ডায়াবেটিস রোগীর জন্য আলাদাভাবে এক্সোজেনাসলি দিতে হয় শরীরের বাইরে থেকে, তাহলে এটার জন্য হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এনএসএআইডি, এনএসএআইডি মানে কি, ফুল এব্রিভিয়েশন হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এগুলো কি করে? গ্যাস্ট্রোটক্সিসিটি মানে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এখানে ব্লিডিং করতে পারে, অথবা হচ্ছে ডিসপেপসিয়া বা পেপটিক আলসার করতে পারে। ঠিক আছে? অথবা রেনাল ইম্পেয়ারমেন্ট করতে পারে, মানে মুখে হাতে পায়ে ফুলা নিয়ে আসতে পারে। ওপিওয়েড অ্যানালজেসিক, ওপিওয়েড মানে হচ্ছে, সামনে তোমরা বলবো কিছু মিউ রিসেপ্টর বা এরকম কিছু রিসেপ্টর আছে, ওই রিসেপ্টরকে কাজ বাড়ানোর মাধ্যমে পেইনটাকে ইনহিবিট করা হয়, মরফিন বলে, মরফিন বা পেথিডিন। এই ওপিওয়েডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এগুলো যদি পেশেন্ট অনেকদিন ধরে খায়, তাহলে পেশেন্ট কনস্টিপেশন নিয়ে আসতে পারে। ঠিক আছে? মানে পায়খানা কষা হয়ে যাবে, নসিয়া অ্যান্ড ভমিটিং, বা হচ্ছে ডেলিরিয়াম, মানে পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারে। এই হচ্ছে অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন। এই যে এই হিস্ট্রিটা যদি আমরা না নিই, রোগী কোন একটা ওষুধ খেয়ে এরকম সমস্যা হয়েছিল কিনা, তখন ধরো যে কি করে, ডাক্তার রোগীকে ওষুধ একটা দিয়ে দিল, বললো যে ডাক্তারি ওষুধ দিয়ে রোগী খারাপ করে ফেলে। ঠিক আছে? আসলে ডাক্তার ওষুধ দিয়ে রোগী খারাপ করে নাই, ওই ওষুধটা ওই রোগীকে স্যুট করে না, এটা খেলেই তার এই ধরনের সমস্যাগুলো আগে হয়েছিল। ঠিক আছে? এই জন্য তাহলে এটা আমি মানে পরে স্লাইডে মনিটরকে পাঠিয়ে দিব, আর অথবা তোমরা যদি পারো ওই আমি একটা সাইট দিছি যেখান থেকে ডেভিডসনটা ডাউনলোড করে নিও। আর ওই দিন কে যেন আমাকে বললো সুপার পিডিএফ, আমি এটাতে ঢুকে দেখছিলাম, সুপার পিডিএফ একটা বেশি সুবিধা মনে হয় না, থেকে জি লাইব্রেরি অনেক ইজি, ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসে চলে যাই। তাহলে আমি বুঝলাম হচ্ছে তোমরা আমার কিছু কথাবার্তাকে একটু রং ইন্টারপ্রিট করছো। যদি এরকম হয় তাহলে এগুলো আমাকে ডিসকাস করতে হবে, আমাকে বলতে হবে, অথবা তাইলে তোমাদের এখন থেকে কিছু কিছু অল্প অল্প পরীক্ষা নিতে হবে। তাহলে বুঝে যাবে হচ্ছে তোমরা
ক্লাসে হয় অ্যাটেন্টিভ ছিল না বা কিছু একটা বেশ কম হয়েছে। শোনো, তোমরা তো এখনো থার্ড ইয়ার না, তোমাদের তো এত লজ্জা ফিল করার কিছু নেই আমাকে কোশ্চেন করাতে। আমি তো ধরে নিয়েই বলতেছি হচ্ছে তোমরা মেডিসিনের কিছু জানো না, মানে কিছু বলতে অ্যানাটমি ফিজিওলজি পারে না এখন, কারণ যেহেতু তোমাদের এখন পরীক্ষার রেজাল্টও পুরোপুরি দেয় নাই, তো এখানে সাই ফিল করার কিছু নাই। যদি ডাক্তারি লাইফে সাই ফিল করো তাহলে কিন্তু বড় রকম মুসিবতে পড়বে। আর হচ্ছে এখন হচ্ছে শিখার সময়, শিখার সময় যত ভুল করবে কোনো সমস্যা নাই, কিন্তু যখন এগুলা এক্সিকিউশনের বিষয় আসবে, রোগীর পাশে গিয়ে যদি ভুল করো তখন তো সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, স্যার 10টা বকা দিলেও সমস্যা নাই, রুগীর একটা কথায় কিন্তু কি তখন তোমার কাছে খুব নিজের কাছে অপমান লাগবে। একে তো হচ্ছে আমরা নিজেরাও ফেস করছি, ওই যে প্রাইভেট মেডিকেল থেকে পাশ করছে কিছু জানে না। আচ্ছা, এগুলা গেল, এগুলা বলতে বলতে ঠিক আছে, কিন্তু রুগীরাও যদি বলা শুরু করে তখন নিজের খারাপ লাগবে। এই জন্য একটু সচেতন হইতে হবে। কোনো কিছু যদি বোঝা না যায় তাহলে দরকার বারবার রিপিট করতে হবে। আচ্ছা, আমরা ফ্যামিলি হিস্ট্রি পর্যন্ত বলছিলাম। ফ্যামিলি হিস্ট্রি বলতে গিয়ে বললো যে 2 মিনিট সময় আছে, স্যার অন্য ক্লাস আছে। ঠিক আছে, তাহলে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে অটোসোমাল ডমিনেন্ট আর রিসেসিভের যে ডিজিজের লিস্ট গুলা, কিছু কিছু ডিজিজ কমন আছে, পাওয়া যায়, মানে আমাদের দেশে পাওয়া যায় না যে তা না। ঠিক আছে, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোমিয়ার বিষয়ে বলা হয়েছে। সামনে দেখবা সিস্টিক ফাইব্রোসিস বলে একটা ডিজিজ আছে, অটোসোমাল রিসেসিভ, অথবা হচ্ছে হিমোক্রোমাটোসিস, অটোসোমাল রিসেসিভ। ঠিক আছে, এরকম যেগুলো মেটাবলিক ডিজিজ, মেইন গুলো কিন্তু অটোসোমাল রিসেসিভ, দুই একটা ছাড়া, একিউট ইন্টারমিডিয়েট পরফাইরিয়া ছাড়া। আর যেগুলো কোলাজেন ভাস্কুলার ডিজিজ, এগুলো হচ্ছে মারফান সিনড্রোম বলে, হচ্ছে এহেলার ডানলোস সিনড্রোম, এগুলো হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। এই যে কোলাজেন ভাস্কুলার ডিজিজ গুলা, এগুলো ধরো কারো ফ্যামিলিতে আছে, তার কিন্তু হিস্ট্রিটা নিতেই হবে। কারণ হচ্ছে সামনে তোমরা অথবা হচ্ছে রবিনসন প্যাথোলজি যখন খুলবা দেখবা জেনেটিক্স এর এখানে ওই সিনড্রোম গুলার কিছু ছবি দিছে, ডায়াগ্রাম দিছে। ওই ডিজিজ গুলো থাকলে ওই জেনেটিক ডিজিজটার কারণে শরীরে মাথা থেকে পা পর্যন্ত কি কি সমস্যা হয় এগুলার একটা লিস্ট দেওয়া আছে। মানে হার্টে কি সমস্যা হয়, অ্যাওর্টাতে কি সমস্যা হয়, অথবা হচ্ছে তার ব্রেইনের কি ধরনের সমস্যা থাকে, তার হচ্ছে আইকিউ কেমন থাকে, এরকম কথাবার্তা গুলো দেওয়া থাকে। তাহলে ওই ডিজিজ গুলো তাদের একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এবং ওই ধরনের রোগীদেরকে প্রেশার একটু থেকে একটু যদি বেশি পাওয়া যায় সাথে সাথে তাদের চিকিৎসা ভালো মতো করতে হবে। কারণ ওই প্রেশার যদি বেড়ে যায় তখন কিন্তু তার কি ওটাতে অনেকটা মারফান সিনড্রোম বা এহেলার-ডানলস হলে তাদের ইলাস্টিসিটি খুব বেশি থাকে, ভালভে বিভিন্ন ভালভের সমস্যা থাকে। ঠিক আছে, মাইট্রাল ভালভের সমস্যা থাকে। তো এই ভালভগুলোর যদি সমস্যা হয় তাহলে এগুলো খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে, না হলে রোগীদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে পারো, অটোসোমাল ডোমিনেন্ট হচ্ছে 2 in 1, মানে 50%। যদি দুইজন বাচ্চা থেকে একজনের হওয়ার সম্ভাবনা খুবই বেশি, অথবা দুইজনেরই কি 50-50 চান্স। আর অটোসোমাল রিসেসিভ হলে 25%, মানে হচ্ছে 4 in 1। কিন্তু তাই বলে একদম আমরা যদি হিস্ট্রি পাই তাহলে তাকে কথা সামনে বলা হয় হচ্ছে, দেখবে জেনেটিক স্ক্রিনিং বলে একটা টার্ম আছে। মানে হচ্ছে কিছু একটা পাওয়া গেলে ওইটা কি অন্য কারো আছে কিনা এগুলো চেক করে দেখা হয়, যে কিছু কিছু পরীক্ষা করে, রক্ত পরীক্ষা বা হচ্ছে আলট্রাসাউন্ড পরীক্ষা হচ্ছে ইকো পরীক্ষা। আর একটা কমন হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, হচ্ছে ডমিনেন্ট, অটোসোমাল ডমিনেন্টের মধ্যে আছে ফ্যামিলিতে থাকলে এগুলো রান করতে পারে। তারপর হচ্ছে ডায়াবেটিস, তারপর হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। এগুলোকে আবার বলা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে কি, এগুলোর সাথে জেনেটিক আছে, আরো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। ঠিক আছে, ধরো কেউ ছোটবেলা থেকে একটু খায় হচ্ছে ফ্যাটি ফুড, ঠিক আছে, অথবা তার খাওয়া দাওয়ার মধ্যে একটু অন্যদের থেকে ডিফারেন্স আছে, সে ফাস্ট ফুড খায়, তাহলে তার কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, তাহলে তার এই ডিজিজ গুলোর প্রতি একটু ঝুঁকি বেশি থাকে, ডায়াবেটিস বা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য মাথায় রাখতে হবে। সিস্টেমিক রিভিউ, সিস্টেমিক রিভিউ মানে হচ্ছে তোমরা যে অ্যানাটমি ফিজিওলজি পড়ছো, ফিজিওলজিতে পড়ছো না, রেনাল ফিজিওলজি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি,
নিউরোফিজিওলজি। তোমরা যদি মাথা থেকে পায়ের দিকে আগাও, নিউরোফিজিওলজি পরে, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, আর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সাথে হেপাটোবিলিয়ারি। আর ব্লাডের মধ্যে কি আছে? হেমাটোলজি। ঠিক আছে? এই যে যতগুলো সিস্টেম আছে, আর হচ্ছে কি হাত পায়ের মধ্যে মাসকুলোস্কেলিটাল, সবগুলো সিস্টেম নিয়ে রোগীকে কিছু কোয়েশ্চেন করে আমাদের হচ্ছে যে একটা আন্দাজ করে, মানে একটা মাথার মধ্যে কিছু জিনিস আইডিয়া করতে, যে আমার এখন এই সমস্যা হইতে পারে রোগীর। ঠিক আছে? এই সিস্টেমিক রিভিউর এখানে একটা কথা লিখছে দেখো, inquire about common symptoms and 3 or 4 of the common disorders in each major system listed below। তার মানে হচ্ছে আমরা যখন একটা পেশেন্টের সাথে যে চিফ কমপ্লেন জিজ্ঞেস করলাম, ওটার থেকে আমার একটু মাথায় আনতে হবে যে আমি তো এই যে অনেকগুলো কোয়েশ্চেন দেখবো এখানে, প্রায় সব সিস্টেম মিলে কয়েকশো কোয়েশ্চেন আসতেছে। আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এতগুলো কোয়েশ্চেন করতে হবে এরকম কোনো বিষয় নেই। একটা পেশেন্ট জ্বর কাশি কফ বলছে, তুমি রেসপিরেটরি সিস্টেমের কথাবার্তা গুলো আগে জেনে নিবে। একটা পেশেন্ট বুক ব্যথা বলছে, হচ্ছে হাতে পায়ে ফোলা বলছে, তুমি কার্ডিওভাস্কুলারটা আগে জিজ্ঞেস করে নিবা। বাকিগুলো একটু জিজ্ঞেস করলে না করলে তোমার জন্য তেমন সমস্যা হবে না। মানে এই জন্যই কমন সিমটম, মানে কমন যে ডিজিজ গুলো, ওইটা নিয়ে কোয়েশ্চেন করতে বলা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কোয়েশ্চেন করার সময় পেশেন্টের এইজ এবং পেশেন্টের ডিটেলস এর সাথে একটু মাথায় রেখে মিলাইয়ে আমরা কোনটার দিকে যাব। ঠিক আছে? ধরো যে একটা অল্প বয়সের বাচ্চা, ঠিক আছে, তার ধরো ফ্যামিলি হিস্ট্রিতে তেমন কিছু নাই, সে বুক ব্যথা নিয়ে আসছে, 14-15 বছরের মেয়ে, তার মানে বুঝতে হবে যে তার এই বুক ব্যথার কারণ হতে মানসিক, কেউ বকাঝকা করছে, কোনো একটা কথাবার্তা বেশ কমেছে এই জন্য। ঠিক আছে? সবকিছুকে যে খুব একদম খারাপ, শুরুতে যে একদম সে খারাপ কিছু নিয়ে আসে, ওরকম কিছু বিষয় নেই। যেমন ধরো এখানে মেডিসিনে বলা হচ্ছে কমন থিংস অকার কমনলি, মানে যেটা কমন জিনিস এগুলাই কমনলি হয়। রেয়ার থিংস অকার রেয়ারলি, যেগুলো রেয়ার, যে সমস্যাগুলো রেয়ার, যেমন ধরো অনেকগুলো ডিজিজের সামনে পড়তে থাকবে আমাদের, কিন্তু ধরো ডিজিজ হচ্ছে প্রত্যেকটা সিস্টেমে মেইন ডিজিজ হচ্ছে 8 থেকে 10টা, বাকি যে অনেকগুলো আরো 20, 30, 40, 100টা ডিজিজ আছে, এগুলোর পেশেন্ট কম। তাহলে যে কোনো সমস্যা চিন্তা করার সময় আমাদেরকে কমন জিনিস নিয়ে আগে চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, জেনারেল, জেনারেলে কি লিখছে দেখো, হ্যাভ ইউ হ্যাড প্রবলেমস উইথ টায়ার্ডনেস, মানে হচ্ছে ইন জেনারেল আমরা রোগীকে কিছু কথা জিজ্ঞেস করবো, মানে রোগী কোনো সবসময় দুর্বল ফিল করে কিনা। এই টায়ার্ডনেস এর কয়েকশো কয়েক হাজার কজ আছে। একটা রোগীর এনিমিয়া আছে, তাও রোগী টায়ার্ড থাকতে পারে। রোগীর জ্বর ছিল, তাও রোগী টায়ার্ড থাকতে পারে, কাজকর্ম বেশি হয়েছে, অথবা হচ্ছে ঘুমের সমস্যা, যে মতো মানসিক সমস্যা, রোগী একটু দুর্বল ফিল করতেই পারে। ঠিক আছে? কিন্তু তারপরে এটা আমাদের জানতে হবে, কারণ হচ্ছে রোগী যদি টায়ার্ড ফিল করে এটা কি রকম, এগুলো নিয়ে সামনে আরো কোয়েশ্চেন আছে, এগুলো পরে জানতে পারবো। আর হচ্ছে ডু ইউ স্লিপ ওয়েল, কারণ হচ্ছে যার ঘুম ঠিক নাই তার তো পুরো দিনের কোনো কিছুই ভালো লাগবে না। ঠিক আছে? এই জন্য স্লিপের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যদি ইনসোমনিয়া বা পুয়ার স্লিপ হাইজিন থাকে, তাহলে এটার জন্য তার এটা কি জন্য এটা বাইর করতে হবে, এই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। এবার আসো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তোমরা ম্যাকলিওডে এগুলোর পাশাপাশি ম্যাকলিওডটা পরে রাখবা যখন এগুলো পড়তে নিবে। ম্যাকলিওড খুলে প্রত্যেকটা সিস্টেমের যে এক্সামিনেশন আছে তার আগে দেখবে 1-2 পৃষ্ঠা হচ্ছে হিস্ট্রি নিয়ে কয়েকটা ছবি দেওয়া আছে, কিছু কথা লিখে আছে। আমরা এখানে ইংলিশ কথাবার্তা গুলো বলতেছি, ওখান থেকে এগুলো একটু সাথে দেখে নিবা। কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রথম যে কথাটা, এটা হচ্ছে দেখো, হ্যাভ ইউ হ্যাড এনি পেইন অর প্রেশার ইন ইউর চেস্ট, নেক অর আর্ম, মানে উনি বুকে কোনো ব্যথা ফিল করে কিনা। ঠিক আছে? কার্ডিয়াক পেইন সাধারণত হচ্ছে বুকের বাম পাশে, মানে হার্টের যে তোমরা যে সার্ফেস মার্কিং করছো ওই এরিয়ার মধ্যে, ওইখান থেকে অনেক সময় রেডিয়েশন হয়ে, ওই যে রেফার্ড পেনের যে একটা ছবি দিছিলাম, রেফার্ড পেনের ছবিটা কি পাইছিলাম? জি স্যার। হ্যাঁ, ওই যে রেফার্ড পেনের যে ছবিটা দিছিলাম, এখানে সুন্দর করে একটা হার্টের থেকে একটা কালার কোড দিয়ে দেখানো হয়েছে কি বাম হাতের দিকে
পেইনটা যাইতে পারে, ইনার সাইড অফ লেফট আর্ম। ঠিক আছে, আচ্ছা, অথবা কোথায় যেতে পারে, জতে যেতে পারে, মানে হচ্ছে উপরের দিকে চোয়ালের এখানে লাগতে পারে, অথবা মনে হয় যে গলার মধ্যে কিছু একটা চাপ ধরে আছে বা কেউ গলার টিপে দিচ্ছে, এরকম মনে হতে পারে। আর হতে পারে হচ্ছে তোমরা হার্টের যে বর্ডার সার্ফেস গুলো পড়ছো, ডায়াফ্রামেটিক সার্ফেস হার্টের, এটা কি ডায়াফ্রামের উপর থাকে, ওই জায়গায় যদি কোনো রকমের হার্ট অ্যাটাক হয় তাহলে এখান থেকে ব্যথাটা একটু এপিগ্যাস্ট্রিক রিজনে লাগতে পারে। এই জন্য এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা থাকলে এটাকে সবসময় যে গ্যাস্ট্রিক পেইন হবে এরকম কোনো কথা নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই একটা কোয়েশ্চেন দিয়ে আমরা বুঝে গেলাম যে হচ্ছে এই ব্যথাটা তার কোন দিকে। আচ্ছা, এখন ধরো যে একটু এমনিতে জাস্ট যদি একটু অন্যভাবে চিন্তা করি, একটা পেশেন্ট সে বলতেছে বুক ব্যথা, কিন্তু বাম পাশে না ডান পাশে। ঠিক আছে, আমি বললাম হচ্ছে যে কি, কোন একজন সিনিয়রে বলতেছে কি এটা হার্টের পেইন। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডিয়াক চেস্ট পেইন। কিভাবে করে? 48 বলো। জি কোয়েশ্চেনটা স্যার। বুঝে গেছে কিনা? কোয়েশ্চেনটা বুঝে স্যার গেছে? আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে, হার্টের পেইন তো হওয়ার কথা লেফট সাইডে চেস্ট পেইন, কিন্তু জি স্যার। পেশেন্ট বলতেছে হচ্ছে রাইট সাইডে তার চেস্ট পেইন। এবং আমি বললাম হচ্ছে যে কি, একজন সিনিয়র ডাক্তারে ইসিজি করাই বললো হচ্ছে যে কি এটা তার হার্টের জন্য ব্যথা। কি হইতে পারে? ঘটনা কি হয়েছে? হতে পারে কিনা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, কিভাবে হইতে পারে বলো তো? 48, কই তুমি? স্যার জানি না, বুঝতেছি না। না বুঝার কি আছে, জি স্যার বলে ফেললা, না বুঝে জি স্যার বলে ফেললা। কেউ একজন দেখি, কেউ একজন বলো, যে স্যার কোনো একজন আনমিউট করে বলো। ডেক্সট্রোকার্ডিয়াল রাইট সাইডে ভেরি হার্ট। গুড, হ্যাঁ ভেরি গুড। ঠিক আছে, তার ডেক্সট্রোকার্ডিয়া ছিল। ঠিক আছে, তার ডেক্সট্রোকার্ডিয়ার জন্য হার্ট ডান পাশে, এই জন্য এখান থেকে ব্যথাটা লাগছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরের কোশ্চেনটা দেখো, আর ইউ শর্ট অফ ব্রেথ অন এক্সারশন। এই কথাটার মানে কি? পেশেন্টকে বাংলায় বলতে হবে যে আপনি কি হাঁটতে গেলে কি আপনার বুক ব্যথা বা হচ্ছে শ্বাসকষ্ট হয় কিনা। কি হবে? হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট হবে, মানে মনে হচ্ছে সে নিঃশ্বাস পাচ্ছে না, দম পাচ্ছে না। আর বলতেছে যে হাউ মাচ এক্সারশন ইজ নেসেসারি, এটার মানে বুঝাইতে চাচ্ছে যে কদ্দূর হাঁটলে তার এরকম সমস্যাটা হয়। কথাটা বুঝতে পারছো? বুঝে না গেলে বলো, আমি আবার বলতেছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটার মানে হচ্ছে সে একটু দাও। সে হাঁটতে নিল, কি হচ্ছে দেখো বিষয়টা, মাথায় একটু ইমাজিন করা হচ্ছে একটা হার্টের পেশেন্ট, সে হাঁটতেছে, হাঁটার সাথে সাথে কি তার শরীরে ব্লাড ফ্লো বাড়তে হচ্ছে, কারণ হচ্ছে মাসেলে ব্লাড সাপ্লাই বেশি লাগবে, তার মানে হার্টকে বেশি ব্লাড পাম্প করতে হবে। ঠিক আছে, এখন যখনই সে হাঁটবে, তার হার্ট তো দুর্বল, হার্ট যখন দুর্বল তখন এই দুর্বল হার্ট তার হাঁটার জন্য যদ্দূর শক্তি দরকার ওই অনুযায়ী ব্লাড পাম্প করতে পারবে না। না পারলে কদ্দূর হাঁটার পরে বলবে হচ্ছে আমার হাঁপানি চলে আসে। কি জন্য? হার্ট যে ব্লাড পাম্প করতে পারতেছে না, হার্টের দুর্বলতার জন্য। সামনে আর একটু পরে আবার এক্সপ্লেন করব, পেশেন্টদের পালমোনারি ইডিমা হয়। এই পালমোনারি ইডিমা যখন হবে তখনই তার কি, সে শ্বাস পাবে না, এই জন্যই তার এই এক্সারশনটা শর্ট অফ ব্রেথ এক্সারশন হবে।
এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার ওকেন আপ এট নাইট শর্ট অফ ব্রেথ। সামনে পড়বে হচ্ছে এটার একটা মেডিকেল টার্ম আছে, এটা হচ্ছে প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। ঠিক আছে, মানে এট নাইট, নাইটকে মেডিকেল টার্মে বলা হয় নকটার্নাল, শর্ট অফ ব্রেথকে ইংলিশ মেডিকেল টার্ম বলা হচ্ছে ডিসনিয়া, আর এটা হয় হচ্ছে থেকে থেকে প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। ঠিক আছে, তাহলে এই হার্টের পেশেন্টদের, যাদের হার্ট দুর্বল হয়ে যায়, তাদের কি হয়, রাতের বেলা ঘুমাতে গেলে যখন ঘুমের মধ্যে যাবে তখনই তার শ্বাসকষ্ট হবে। আচ্ছা বলতো, ঘুমের সময় সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে নাকি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে? প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক, ভেরি গুড। কারণ কি আমরা জানি হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স, মানে হচ্ছে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি দৌড়াইয়ে, আমাকে অ্যালার্ট করার জন্য, ব্লাড ফ্লো বাড়ানোর জন্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ওভাররাইড করতেছে। আর প্যারাসিম্প্যাথেটিক কখন? ঘুমের সময় বা রেস্টের সময় আমরা কি, হ্যাঁ, ওই সময় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন শরীরে বেশি হবে তখন কি হয়, ভেসোডাইলেটেশন হয়। ভেসোডাইলেটেশন হয়ে তখন কি হবে, পেরিফেরি থেকে ভেনাস রিটার্নটা একটু বেশি হচ্ছে ঘুমাইতে যখন যাচ্ছে। ঠিক আছে, ব্লাড গুলা পুলি হয়ে একটু নিজেই চিন্তা করা নিজের শরীরের মধ্যে, ঘুমাইতে গেলাম মনে হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য আস্তে আস্তে ব্লাড ফ্লোটা পেরিফেরি থেকে ব্লাড হার্টের মধ্যে আসতেছে, ভেনাস রিটার্ন বেশি হচ্ছে। আচ্ছা, যখন এই ভেনাস রিটার্নটা বেশি হবে তখন হার্টকেও কি করতে হবে, বেশি ব্লাড পাম্প করতে হবে। যখনই বেশি ব্লাড পাম্প করতে হবে, হার্ট তো দুর্বল, যখন এই ব্লাড পাম্প হবে না ঠিক মতো, তখন এটা পায়ের থেকে এসে গ্র্যাভিটির জন্য লাংসে গিয়ে জমবে। লাংসে জমে কি হবে, এখান থেকে পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। বুঝা গেছে না? তাহলে পালমোনারি যখন ইডিমা হবে তখনই লাংসের মধ্যে অক্সিজেন থাকার কথা, এখানে তো চলে আসছে কি, ফ্লুইড। যখনই অক্সিজেনের জায়গায় ফ্লুইড চলে আসলো, পেশেন্টের কি হবে, কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে তার অক্সিজেনের ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে শরীরে। তখনই তার হঠাৎ করে কিরে, মানে শরীরের রোগী একটা কাশি দিবে যে কি আমার শরীরে অক্সিজেন নাই কেন, এটা হচ্ছে যে এয়ার হাঙ্গার। যখন অক্সিজেন নাই তখন বলে যে কি আমার শরীরে অক্সিজেন পাচ্ছে না, বাতাস পাচ্ছে না, রোগী একটা কাশি দিয়ে ঘুম থেকে উঠে যাবে, তারপরে দিয়ে কিছুক্ষণ উঠে বসে আবার কি নিঃশ্বাস নিবে, শরীরে যখন একটু অক্সিজেন ঠিক হবে লেভেল, আবার কি বলে যে এখন একটু ঘুমাবে। এই যে কিছুক্ষণ সে ঘুমাবে, আবার ঘুম থেকে উঠে যাবে, এই জন্য বলা হচ্ছে এটাকে প্যারক্সিসমাল, থেকে থেকে হবে। এই জন্যই এটাকে বলা হচ্ছে প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, এবং এটার মেকানিজম হচ্ছে এই জিনিসটাই, বুঝে গেছে, প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য। এবং শরীর থেকে যে যত ব্লাড আছে এগুলো রিডিস্ট্রিবিউট হয়, এগুলা পেরিফেরি থেকে সেন্টারের দিকে তখন কি বেশি পুলিং হয়। এই জন্যই প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া বা রাতের বেলা ঘুমের মধ্যে শ্বাসকষ্টটা হয়। আচ্ছা, বলছে ক্যান ইউ লাই ফ্ল্যাট উইদাউট ফিলিং ব্রেথলেস? এটার টার্মটা হচ্ছে, মেডিকেল টার্ম হচ্ছে অর্থোপনিয়া। মানে ধরো যে মানুষ যারা ঘুমায়, এখানের মধ্যে আরেকটু করে বলতেছি, ঘুমায় হচ্ছে মানুষ কি একটা হয় একটা বালিশ দিয়ে শুইল, অথবা হচ্ছে এমনিতে ফ্ল্যাটে শুইল। ওই যে একটু আগে যে মেকানিজমটা বললাম, এই একই মেকানিজমের জন্য সে যখন রাতে ঘুমাতে যাবে এরকম ফ্ল্যাটে শুইতে পারবে না সে। কারণ ফ্ল্যাটে শুইলে তার যে পুলিংটা, যত ফ্ল্যাটে শুইছে পায়ের থেকে পুলিংটা একটু এদিকে বেশি হবে। এই জন্য এই ধরনের পেশেন্টরা কি করে, 2টা বা 3টা বালিশ দিয়ে শুয়ে। ঠিক আছে, এই জন্য দেখবেন যাদের হার্ট ফেলিয়ার পেশেন্ট আছে ওদেরকে কিন্তু হসপিটালের আগে হচ্ছে বেডটাকে একটু উঁচা করে দেয়, 45 ডিগ্রি করে দেয়, অথবা হচ্ছে 2-3টা বালিশ দেয়। দিলে কি হচ্ছে, ওই যে ব্লাড গুলো পুলিং হয়ে যে লাংসের দিকে গ্রেভিটির জন্য যাবে, ওইটা একটু কম হয়। তাহলে ওইটা যদি কম যায় তাহলে পালমোনারি এডিমা একটু কম হচ্ছে, মানে লাংসের এখানে পানিটা কম জমতেছে। তাহলে এই অর্থোপনিয়াকে গ্রেডিং করা হয় হচ্ছে কতটা পিলো, মানে কতটা বালিশ তার লাগে, 1 পিলো, 2 পিলো অথবা 3 পিলো। যত বেশি বালিশ তার লাগবে বুঝতে হবে যে তার কি
হার্ট ফেলিয়ার তত খারাপের দিকে যাচ্ছে। বুঝা গেল? জি স্যার। শুধু স্যার কি ইডিমা কেন হয় মেকানিজমটা আরেকবার বলেন। ইডিমা কেন কমে নাকি ইডিমা কেন হয়? কেন হয় মেকানিজমটা? করে তাহলে আচ্ছা, যদি টাইম শেষ হয়ে যায় রিজয়েন করিয়ে, তাহলে আজকে অন্তত এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাক। জি স্যার। খুব বইতে বাইরে করছে না। হ্যাঁ, দেখি কে পড়বে, এটা একজন পড়ো। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ প্যারোক্সিসমাল নকটার্নাল ডিসনি? এটা পড়ো দেখি কি একজন। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ পড়ো, সামি হাসান পড়ো তাহলে। তুমি যখন প্রথমে দেখছো তুমি পড়ো। In paroxysmal nocturnal dyspnea, the patient goes to sleep but wakes up হুম suddenly in the night with severe dyspnea, which is relieved by sitting up. During sleep, blood is redistributed from the legs to the upper body, resulting in an increase in central and pulmonary blood volume. This হুম increased venous return in patients with congestive heart failure results in increasing pulmonary edema, which goes unnoticed for some time because of reduced awareness during sleep. At one point, it wakes the patient up in a state of severe breathlessness. Other contributory mechanisms are thought to be the compression of the bronchial tree due to increased pressure in the bronchial vessels, and also the fact people who are propped up slide down to the flat position during sleep. সরি, এখানে বোঝানো হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি যখন বেশি হচ্ছে তখন ব্লাড রিডিস্ট্রিবিউট হচ্ছে, পায়ের থেকে ব্লাড গুলো একটু বেশি আসতেছে, ভেনাস রিটার্ন হয়ে আপার বডি। আপার বডি মানে হচ্ছে লাংসে বেশি যাচ্ছে এবং ব্রেইনের ব্লাড যাচ্ছে। তাহলে যখন পালমোনারি ব্লাড ভলিউম বেড়ে গেল, তখন এই যে ভেনাস রিটার্নটা বেশি হওয়ার জন্য পেশেন্টের হার্ট যে কাজ করতে পারতেছে না, সরি, তখন ব্লাড যেহেতু লাংস এর মধ্যে বেশি আছে, ওই ব্লাডটা কি হার্ট যেহেতু পাম্প করতে পারবে না, তোমরা জানো যে কি ব্লাডের মধ্যে প্লাজমা আছে, ওখান থেকে আস্তে আস্তে ফ্লুইড সরে যাবে, ফ্লুইড গুলা ফিল্টার হবে না, মানে ব্লাডটা রয়ে গেল ভেসেলের মধ্যে, ওখান থেকে ফ্লুইডটা আস্তে আস্তে লাংসে চলে যাবে। যখনই চলে যাবে তখনই কি
যখনই এরকম ইডিমা ডেভেলপ করবে তখনই পেশেন্টের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে যাবে। এখন বোঝা গেল? স্যার লাঙে কি যাবে বলছেন? বুঝি নাই। লাঙে কি যাবে বলছেন? ব্লাডে ফ্লুইড সরে যাবে বলছেন, ওই ফ্লুইডটা কি লাঙে যাবে? ধরো তুমি একটু চিন্তা করো হচ্ছে তুমি একটু মাথায় আনো হচ্ছে যখন লাংসের মধ্যে ব্লাডটা বেশি যাচ্ছে, ভেনাস রিটার্ন বেশি হওয়ার জন্য, তখন ওই ব্লাডটা স্টেসিস হয়ে আসে না লাংসে? এত পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, ব্লাড যখন লাংসে স্টেসিস মানে হচ্ছে জমা হয়ে আসে, তুমি একটা জায়গায় ধরো চিন্তা করো হচ্ছে একটা পানি জাতীয় জিনিস জমে আছে, ওখানের মধ্যে কি আছে? কিছু ওই ব্লাড সেল আছে আর এটা হচ্ছে প্লাজমা আছে, ঠিক আছে? তাহলে সেল গুলো তো আর এখানে চলে যাবে না, সেল ভেসেলের মধ্যে থেকে যাবে ওই যেটা প্লাজমা, প্লাজমা থেকে যেটা প্লাজমা মানে হচ্ছে এখানের মধ্যে যে ফ্লুইড পোর্শনটা আছে, ওই ফ্লুইড পোর্শনটা লাংসের এলভিওলার মধ্যে জমা পড়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। কথা বোঝা গেছে কিনা? তাহলে যখনই ব্লাড স্টেসিস হবে যে কোনো কিছুই, যখন শরীরে একটা জায়গায় জমে আছে, একটা মানুষের যখন পায়ে ফুলে আসে তখন কি হয়? ওখানে তো শুধু তার পানিটা জমে, ওখানে তার সেলগুলা জমে এখানে বসে নাই, ওই যে ভেসেলের মধ্যে সেলগুলো আছে, ভেসেলের মধ্যে কোনগুলা সেল আর যেটা প্লাজমার মধ্যে প্রোটিন পোর্শন এটা থেকে গেল, কিন্তু ওই যে যেটা ফ্লুইড পোর্শনটা রয়ে গেছে এটা কি করবে? এটা আস্তে আস্তে ওই যে ক্যাপিলারি দিয়ে লিকেজ হয়ে এলভিওলার মধ্যে গিয়ে জমে থাকবে। বুঝতে পারছো এবার? এখন ক্লিয়ার হয়েছে? তোমরা ফিজিওলজিতে পড়ছো না ইডিমা কখন হয়? যদি ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার হয় অথবা হচ্ছে ডিক্রিজড প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার। তোমরা কি পড়ছিলা? যখন যে কোনো কিছু ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ফ্লো করে, এখানের মধ্যে ব্লাড ভেসেলের মধ্যে ওই ফ্লুইডটাকে ধরে রাখার জন্য দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে ফ্লুইডের প্রেসারটা, আর হচ্ছে কলয়েডাল প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার মানে হচ্ছে অনকোটিক প্রেসার। এই হার্ট ফেলিওরের পেশেন্টদের কি হচ্ছে? হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওইখানের মধ্যে ব্লাড যে স্টেসিস হয়ে আছে, ওই পানিটা কি দিচ্ছে? ক্যাপিলারির উপর একটা প্রেসার দিচ্ছে, সেল গুলো তার ওই দিক দিয়ে বের হয়ে যেতে পারতেছে না। ওই যে ফ্লুইডটা তখন কি করবে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেহেতু বেড়ে যাচ্ছে, ফ্লুইডটাই আস্তে আস্তে গিয়ে এলভিওলাইতে গিয়ে জমবে। যখনই এলভিওলাইতে গিয়ে ফ্লুইড জমবে, এলভিওলাইতে থাকার কথা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের জায়গায় কি চলে আসছে? ফ্লুইড চলে আসছে। তখন এটাকে বলা হচ্ছে পালমোনারি ইডিমা, এলভিওলার ইডিমা অথবা হচ্ছে পালমোনারি ইডিমা। এবার বুঝা গেল? জি স্যার। আমাদেরকে কিন্তু ফিজিওলজি আর একটু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, যখনই এই যে ফ্লুইড জমে আছে, অক্সিজেন যে এখানের মধ্যে তোমরা পড়ছো না, ওই অক্সিজেনের যে ব্যারিয়ার থাকে, অক্সিজেন যে ডিফিশন হয়, তখন এখানে যখন অক্সিজেনের ডেফিসিয়েন্সি হবে, রেসপিরেটরি সেন্টারের মধ্যে সিগন্যাল যাবে হচ্ছে কিরে শরীরে তো অক্সিজেন নাই, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হবে, নিউরোটক্সিক সেন্টার, নিউরোটক্সিক সেন্টার অথবা হচ্ছে প্রিবর্জিঞ্জার কমপ্লেক্সের এখানে গিয়ে স্টিমুলেশনের মধ্যে কি হবে? রেসপিরেটরি সেন্টার থেকে সিগন্যাল আসবে যে কি ব্রিদিং বাড়াও, শ্বাস প্রশ্বাস বেশি নাও। শ্বাস প্রশ্বাস যখন বেশি নিতে যাবে তখন কি যে এলভিওলার ফ্লুইডের জন্য পেশেন্টের কাশি হবে, ঠিক আছে? তখন সে কাশি দিয়ে ঘুম থেকে উঠে যাবে, ঠিক আছে? এখন বুঝে গেল? জি স্যার। তাহলে আমি এই স্লাইডটা আপাতত বন্ধ করলাম, আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে যাচ্ছি।
দেখো এরপরের কোয়েশ্চেন কি তাহলে, তাহলে এখানে অর্থোপনিয়া মানে হচ্ছে ক্যান ইউ লাই ফ্ল্যাট উইদাউট ফিলিং ব্রেথলেস, যদি ব্রেথলেস ফিল করে তাহলে বলতে হবে অর্থোপনিয়া। একটা হচ্ছে ডিসনিয়া আর হচ্ছে প্যারোক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। ডিসনিয়া হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং, মানে হচ্ছে শর্ট অফ ব্রেথ অন এক্সারশন। এটা হচ্ছে রাতের বেলা ঘুমাতে গেলে, তাহলে এটা হচ্ছে প্যারোক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, দেখবো হচ্ছে ম্যাকুলারে আছে। এটা হচ্ছে অর্থোপনিয়া। অর্থোপনিয়া মানে হচ্ছে ফ্ল্যাটে শুতে গেলে শুধু একটা বালিশ দিয়ে শুচ্ছে, এরকম ফ্ল্যাটে শুলে রোগীর শ্বাসকষ্ট হয় কিনা। এখন ধরো যে একটা রোগী বলতেছে আমার, আপনার কয়টা বালিশ দিয়ে শুতে হয়? 2টা। আরেক রোগী বললো হচ্ছে আমার 4টা বালিশ নিয়ে শুতে হয়। তাহলে কার হার্টের কন্ডিশন বেশি খারাপ বলো তো? 4টা বালিশ নিয়ে যার শুতে হবে। হ্যাঁ, ঠিক আছে। যার 4টা বালিশ রাখতেছে তার মানে হচ্ছে তার কি হার্ট এত বেশি দুর্বল হয়ে গেছে, হার্ট খুব কম পাম্প করতেছে। তখন সে আরো কয়েকটা বেশি বালিশ দিয়ে শুয়ে লাংসের রিডিমাটা কমানোর চেষ্টা করতেছে, পালমোনারি রিডিমা। তাহলে এটাকে গ্রেডিং করা হচ্ছে হাউ মেনি পিলোস ডু ইউ নিড, মানে আপনার কয়টা বালিশ দিয়ে শুতে হয় এটা জিজ্ঞেস করতে হবে হার্ট ফেলিয়ার। আচ্ছা, এরপরে দেখো হ্যাভ ইউ হ্যাড সোয়েলিং অফ ইউর অ্যাঙ্কেলস, ঠিক আছে। ওই যে একটু আগে যে বললাম ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য হার্ট ফেলিয়ার পেশেন্টদের তার কি পায়েও পানি জমবে, গ্রেভিটি এরিয়া যেগুলা, ঠিক আছে, মানে হচ্ছে পায়ের মধ্যে পানি জমবে, অ্যাঙ্কেল অ্যারাউন্ড অ্যাঙ্কেলের এখানে পানি জমবে। হ্যাভ ইউ হ্যাড সোয়েলিংস অফ ইউর অ্যাঙ্কেলস। আর হচ্ছে হ্যাভ ইউ নোটিসড ইউর হার্ট রেসিং অর বিটিং ইরেগুলারলি, এটার মানে হচ্ছে আপনি কি খেয়াল করছেন যে আপনার হার্ট বা বুক ধড়ফড় করে এবং এটা একটু ইরেগুলার মনে হয়েছে, মানে অনিয়মিত আর কি। আপনার বুক ধড়ফড়টা থেকে থেকে থাকে, আবার হঠাৎ হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে কমে যায়, এরকম হচ্ছে। কারণ হচ্ছে তোমরা সামনে আস্তে আস্তে পড়বা হার্টের কিছু ডিজিজ আছে, মাইট্রাল স্টেনোসিস বলে একটা ডিজিজ আছে, এটার মধ্যে এট্রিয়াল ফিব্রিলেশন বলে একটা টার্ম আছে, ঠিক আছে। এট্রিয়াল ফিব্রিলেশন যাদের থাকে তাদের ক্ষেত্রে কি হয়, এই হার্ট বিটটা হঠাৎ করে রেগুলার হয়ে যায়। অর্থাৎ হচ্ছে যাদের হার্টে কোনো একটা হার্ট অ্যাটাক ছিল, মাইক্রোডিয়াল ইনফেকশন হয়ে হার্টের ওই জায়গাটা দুর্বল হয়ে এখান থেকে হঠাৎ করে একটা অ্যাবনর্মাল বিট করে, এগুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার এরিথমিয়া, হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। তারপর অনেক সময় তোমরা নিজেরাই দেখবে হচ্ছে হঠাৎ করে ধরো কোনো পেশেন্ট বেশি জ্বরে ভুগতেছে অথবা হচ্ছে বেশি পরিমাণে টেনশনে আছে, তখন তার বুকের মধ্যে মনে হচ্ছে কি জানি বুক ধড়ফড় করতেছে, এরকম মনে হচ্ছে। কারণ কি, জ্বরের সময় পেশেন্টের হার্টবিট বেড়ে যায়, এটা পরে অন্য ক্লাসে বলা হবে এটা বিষয়টি। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাভ ইউ হ্যাড ব্ল্যাকআউটস উইদাউট ওয়ার্নিংস, এটা ফিজিওলজিতে তোমরা সবাই পড়ছো, স্ট্রোক স্যালামস অ্যাটাক। এটার মানে কি, ওই যে হার্টের যে কন্ডাকশন সিস্টেম আছে, এসএ নোড, অ্যাবি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি সিস্টেম, যখন এসএ নোড কাজ করে না তখন কে কাজ করে, অ্যাবি নোড। অ্যাবি নোড কাজ না করলে বান্ডেল অফ হিস অথবা হচ্ছে পার্কিনজি সিস্টেম। তখন এই যে এসএ নোডের যে একটা পালস আছে, মানে হচ্ছে 60 to 80 বিটে যেটা করে, এটা না হয়ে তখন আরো কমে যাবে। যখন এরকম কমে যেতে থাকে, শরীরের মধ্যে যে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে এগুলোর মধ্যে একটা প্রেশার থাকে, যখন হার্ট বিটটা দুর্বল হয়ে যায় ওই প্রেশারের এগেইনস্টে যদি হার্ট ঠিক মতো ব্লাড পাম্প না করে, তখন কি হবে, ব্রেনের মধ্যে ব্লাডটা কম যাবে, ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই কম যাবে। যখনই ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই কম যাবে তখন কি হবে, রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাবে, ব্রেন কাজ করবে না তখন। এই জন্য বলা হচ্ছে স্ট্রোক সেরামস অ্যাটাক, মানে হচ্ছে হার্ট ব্লকের পেশেন্ট যদি হয় তাহলে রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাবে কোনো রকমের ওয়ার্নিং ছাড়া। ওই যখন অজ্ঞান, হার্টের ব্লাড পাম্প কম করছে ওই সময় এসে অজ্ঞান হবে, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন হলো হ্যাভ ইউ ফেল্ট ডিজি অর ব্ল্যাকড আউট হোয়েন এক্সারসাইজিং। আচ্ছা, এটার মানে কি, একটা পেশেন্ট ধরো কোনো একটা কাজ করতে গেছে, অনেক সময় এগুলা দেখবা যারা ফুটবল খেলা টেলা দেখো, বাইরের দেশে যারা ফুটবল খেলে হঠাৎ করে খেলার মাঠে দেখবো যে অজ্ঞান হয়ে পড়ে গেছে রুগী একটা, মানে খেলোয়াড় একটা। অথবা হচ্ছে অনেকটা বয়স্ক পেশেন্ট, বয়স্ক আমি হঠাৎ করে কতক্ষণ হাঁটার পরে আমার কেমন জানি মাথা ঘুরান মারছে, আমি হয়ে গেছি, এরপর বাসায় নিয়ে আসছে। ঘটনা কি হয়, ওই যে যারা অল্প বয়সে হয় ওদের হচ্ছে এখানে একটা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি টার্ম আছে,
হ্যাঁ লিখছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে হার্টের যে মায়োকার্ডিয়াম আছে, হার্টের মধ্যে 3টা লেয়ার না, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামের যে মাসেল লেয়ার আছে, এই পেশেন্ট গুলোর ওই মাসেল লেয়ারটা অনেক বেশি মোটা থাকে, ঠিক আছে। এই যে মায়োকার্ডিয়ামের মাসেল লেয়ারটা মোটা থাকে, পেশেন্ট যখন একটু বেশি দৌড়াদৌড়ি করে তখন ওই হার্ট এক্সট্রা বিট করে। তো কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না। যখনই এটা এক্সট্রা বিট বেশি করতেছে, হার্ট ব্লাড বেশি পাম্প করতেছে, কিন্তু শরীরে লাগতেছে যে উদ্ভিদ, একটা সময় গিয়ে কি হবে, এটা এত বেশি বিট করে তখন কি, যার যদ্দুর যে জায়গায় শরীরে যদ্দুর ব্লাড যাওয়া দরকার তদ্দুর আর ঠিক মতো যায় না, ঠিক আছে। ওই জন্য পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন তার সরি ব্রেনের মধ্যে ব্লাড ফ্লো কম হলে পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে যাবে। একইভাবে বয়স্ক পেশেন্টদের আমরা হার্টের মধ্যে প্রশ্ন কি আছে, অ্যাওর্টিক ভালভ আছে, মাইট্রাল ভালভ আছে, মাইট্রাল ভালভের সাথে হচ্ছে অ্যাওর্টিক ভালভ আছে, ওইদিকে হচ্ছে ট্রাইগাস্পিড ভালভ আছে, আচ্ছা, আর হচ্ছে এদিকে পালমোনারি ভালভ আছে। আচ্ছা, এই যে মাইট্রাল ভালভ দিয়ে কি হচ্ছে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসতেছে। অ্যাওর্টিক ভালভ দিয়ে কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টাতে হয়ে সারা শরীরে যাচ্ছে। এদের পর্যন্ত বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এই যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে ব্লাড যাওয়ার সময় যে অ্যাওর্টিক ভালভ আছে, ওইটা যদি কোনো কারণে খুব বেশি পরিমাণে ন্যারো থাকে, মানে হচ্ছে খুব একদম টাইট হয়ে সংকুচিত হয়ে আছে, ওই দিক দিয়ে ব্লাডটা যাইতে পারতেছে কম, ঠিক আছে। ওই যে অ্যাওর্টা দিয়ে যে ব্লাড যাবে সারা শরীরে, সাবক্লেভিয়ান আর্টারি, হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, এগুলো হয়ে যে ব্রেইনের ব্লাড যাবে, ওইটা যখন একটু কম যাবে তখনই কি রুগী ব্রেইনে ব্লাড সাপ্লাই কম যাওয়ার জন্য অজ্ঞান হয়ে পড়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, বাকিরাও বুঝছে কিনা? কেউ যদি না বুঝে একটু বলো, আমি আবার রিপিট করতেছি, আর 2টা বা 3টা কোয়েশ্চেন আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম মোটামুটি বুঝছি। তারপর 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ হ্যাভ পেইন ইন ইউর লেগস অন এক্সারসাইজ? এটার মানে কি, আমরা জানি হচ্ছে আমাদের পুরো শরীরে আর্টারি আছে, লেগের মধ্যে কি আছে, আইলিয়াক আর্টারি হয়ে এদিক দিয়ে তোমার ফিমোরাল আর্টারি আছে, তারপর হচ্ছে এদিক দিয়ে এরপরে পপলেটিয়াল আর্টারি আছে, পায়ের মধ্যে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি আছে, তারপর হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস আছে, মেইন যেগুলো আর্টারি। যদি কোনো পেশেন্ট অনেকদিন ধরে স্মোকিং করে, ঠিক আছে, অথবা কারো শরীরে ব্লাড কোলেস্টেরল অনেক বেশি, তাদের কি হবে, ওই আর্টারি গুলা ন্যারো হয়ে যায়, অ্যাথারোস্ক্লেরোসিস হয়ে ব্লাড অ্যাথেরোমাটাস প্লাক হয়ে ব্লাড কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য এগুলো ন্যারো হয়ে যায়। যখনই এগুলো ন্যারো হয়ে যায়, যখন এই ধরনের পেশেন্ট বেশি কাজকর্ম করে, ধরো হচ্ছে এরকম একটা পেশেন্ট, সে রিক্সা চালাচ্ছে অথবা হচ্ছে সে একটু বেশি বাজারে হাঁটাহাঁটি করতেছে, ওই যে ন্যারো হয়ে গেছে, ওখানে তো ব্লাড সাপ্লাই ঠিক মতো যাচ্ছে না। যখনই সে কিছুক্ষণ হাঁটার পরে তার এরকম ব্লাড সাপ্লাই জায়গায় কমে যাবে, ওখানে তো মাসেলের মধ্যে যখন ব্লাড সাপ্লাই কম যাবে তখন কি হবে, অক্সিজেনের ডেফিসিয়েন্সি হবে অথবা হচ্ছে নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হবে। তখন ওইখানের মধ্যে কি হবে, কেমিক্যাল সাবস্টেন্স গুলা সিগন্যাল দিবে হচ্ছে এখানের মধ্যে নিউট্রিশন নাই, পেইন পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন তার এখানে পেইন সেন্সেশন হবে। এই জন্য বলতেছে হচ্ছে, ডু ইউ হ্যাভ পেইন ইন ইউর লেগস অন এক্সারসাইজ? যাদের এই ধরনের ডিজিজ গুলো আছে, ধরো হচ্ছে যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগতেছে কয়েক বছর ধরে, অথবা হচ্ছে যারা এরকম অনেকদিন ধরে স্মোকিং করে, ওদের এই ধরনের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলে একটা টার্ম আছে। পেরিফেরাল মানে হচ্ছে কি, পেরিফেরিতে, মানে হচ্ছে সেন্টারে না, নিচে মানে দূরের দিকে, হার্টের থেকে দূরের দিকে। তাহলে এটা পায়ে হইতে পারে অথবা হচ্ছে হাতে হইতে পারে, ঠিক আছে। তাহলে যদি এটা পায়ে হয়, পেশেন্ট কি বলবে, আমি হাঁটা চলা করতে গেলে অথবা এক্সারসাইজ করতে গেলে আমি ব্যথা করে পাই। তাহলে পায়ের এই ব্যথার যে শুধুমাত্র তার এখানে কোনো মাসেলের সমস্যা, এটার জন্য না। যদি এখানে মাসেলে যে ব্লাড সাপ্লাই যাচ্ছে, ওই আর্টারি যদি দুর্বল হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে রিলেটেড, ওই আর্টারি সমস্যার জন্য হাঁটতে গেলে রোগীর এরকম পায়ে ব্যথা হইতে পারে।
এটাকে বলা হয় হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ম্যাকুলেটে দেখবা টার্মটা আছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ঠিক আছে, তাহলে এই ধরনের পেশেন্ট তোমরা অ্যানাটমিতে পড়ছিলে কিনা জানি না, বার্জার ডিজিজ অথবা হচ্ছে থ্রম্বোএনজাইটিস অবলিটারেন্স বলে একটা টার্ম আছে। যারা স্নাইডার ক্লিনিক্যাল অ্যানাটমি দেখছো এখানে আছে, যে কোনো ক্লিনিক্যাল অ্যানাটমির বইতে এগুলো থাকে। আচ্ছা, যদি এই ধরনের ডিজিজ থাকে তাহলে তার হাঁটতে গেলে পায়ে ব্যথা করবে, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। তখন রোগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কদ্দুর হাঁটার পরে এরকম পায়ে ব্যথা করে। ওই যে উপরে যেমন জিজ্ঞেস করা হয়েছিল কদ্দুর হাঁটার পরে আপনার শ্বাসকষ্ট হয়, এখানে জিজ্ঞেস করতে হবে যে কদ্দুর হাঁটার পরে আপনার পায়ে ব্যথা করে। ঠিক আছে, যদ্দুর হাঁটার পরে পায়ে ব্যথা করে ওই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ক্লডিকেশন ডিস্টেন্স। ধরো সে বাসা থেকে বললো যে আমি, তাকে একটা বললা যে কয় কদম হাঁটার পরে, সে বললো হচ্ছে সে 100 কদম বা হচ্ছে 50 কদম হাঁটার পরে তার পায়ে ব্যথা করে, তাহলে তার ক্লডিকেশন ডিস্টেন্স হবে হচ্ছে, তো 50 কদমকে তুমি ধরো হিসাব করলে হচ্ছে ধরো 10 মিটার অথবা হচ্ছে 20 মিটার, এভাবে করে তার হিসাবের সাথে মিলাইয়ে এই এত মিটার পরে তার কি ব্যথাটা হয়, তাহলে তার ক্লডিকেশন ডিস্টেন্স হচ্ছে এদিক। ধরো এরকম একটা পেশেন্ট বলতেছে, একজনের বললো হচ্ছে 100 মিটার, আরেকজনের বললো হচ্ছে 20 মিটার, কার আর্টারি ডিজিজ বেশি খারাপ বলো তো? 20 মিটার যার। এই তো ধরা খাই গেলাম। তুমি তো উল্টা বলে ফেললা। আমি বলছি হচ্ছে একজনের ব্যথা করে হচ্ছে 100 মিটার হাঁটার পরে, আরেকজনের ব্যথা করে 20 মিটার হাঁটার পরে। তার মানে কি হচ্ছে 100 মিটার মানে অনেক দূর পর্যন্ত সে হাঁটতে পারতেছে ব্যথা ছাড়া। ঠিক আছে, তার মানে তার আর্টারি গুলো এখনো মোটামুটি ব্লাড সাপ্লাই দিয়ে 100 মিটার পর্যন্ত তাকে নিয়ে যেতে পারতেছে। ঠিক আছে, একটা গাড়ি ধরো এখান থেকে গিয়ে 20 স্যার মিনিটের যার পরে 20 মিটার হাঁটতে পারে ওর আটারি না সবচেয়ে খারাপ হবে? কোনটা? স্যার ও 20 সরি, মিটার যে হাঁটতে পারে ওর না হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ সবচেয়ে বেশি খারাপ হবে আটারি? সরি, হ্যাঁ আমি উল্টা বলে ফেলছি না। আচ্ছা ঠিক আছে, জি স্যার। তাহলে আমি যে জিনিসটা বুঝাতে চাইছিলাম এখানে, আসলে আমার কোয়েশ্চেনটা উল্টা হয়ে গেছে যে, অথবা তো এখানের মধ্যে আমি বলতে চাইছি যে কে বেশি ভালো আছে, যে 100 মিটার হাঁটতে পারতেছে সে হচ্ছে যে 20 মিটার হাঁটতে পারতেছে তার চেয়ে বেশি ভালো আছে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমরা অ্যাটেন্টিভ আছো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কোশ্চেন গুলো এভাবে করে আসবে, তোমরাও রোগগুলোকে এভাবে করেই রোগীর একটা ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে পারবে। মানে সে কদ্দুর হাঁটার পরে তার এই ব্যথাটা হচ্ছে, যত কম হাঁটতে পারতেছে রোগীর অবস্থা তত খারাপের দিকে, যত বেশি হাঁটতে পারতেছে তাহলে কি তার আর্টারি গুলো তখন তদ্দুর ভালো আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেন দেখো হচ্ছে, ডু ইউ হ্যাভ কোল্ড অর ব্লু হ্যান্ডস অর ফিট? যেটা পায়ে হচ্ছিল ওইটা যদি হাতে হয় তখন কি হবে, হাতের আঙ্গুলগুলোতে যদি ব্লাড সাপ্লাই কমে যায়, ঠিক আছে, হাতের আঙ্গুলে যদি ব্লাড সাপ্লাই কমে যায় তখন কি হবে, এখানের মধ্যে ব্লাড ফ্লো কমে, ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাড নাই ওই জায়গাগুলো কি হয়ে যাবে, প্রথমে হচ্ছে পেল হয়ে যাবে, এরপর হচ্ছে একদম হোয়াইট হয়ে যাবে, পেল ব্লু হোয়াইট। ঠিক আছে, এটা বলা হচ্ছে ট্রিপল রেসপন্স। এটার টার্ম হচ্ছে রেনুটস ফেনোমেনন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রেনুটস। সামনে ওই ম্যাগনেট খুলে দেখবা পাশে লেখা আছে RAYNAUD, রেনুটস ফেনোমেনন। কিভাবে এই হাতের আর্টারি যেগুলা আলনার আর্টারি অথবা হচ্ছে কোলেটারাল থেকে যেগুলো ছোট ছোট আর্টারি গুলো যায় ফিঙ্গারের মধ্যে, ওই আর্টারি গুলো যদি এরকম ন্যারো হয়ে যায় তাহলে তার কি হয়, হাতগুলা ব্লু কোল্ড এবং ব্লু হয়ে যাবে, এবং আস্তে আস্তে এই রোগীর আঙ্গুলগুলা কি হবে, অটো ইমপুটেশন হবে। এটা তোমাদের আপাতত এখন একটু না জানলেও হবে, কিন্তু এই ডিজিজ গুলো হতে পারে হচ্ছে, কিছু ডিজিজ আছে সিস্টেমিক স্ক্লেরোসিস বলে। সিস্টেমিক স্ক্লেরোসিস মানে হচ্ছে ওর আস্তে আস্তে কি হবে, ব্লাড ভেসেল গুলা এবং পুরো শরীরের যত কানেক্টিভ টিস্যু আছে এগুলো আস্তে আস্তে শুকায় যাবে। এই জন্য তার কি হবে, আর্টারি গুলো যখন ন্যারো হয়ে যায়, সে যখনই কোনো একটা কাজ করতে নিবে অথবা কোল্ড ওয়েদারে যাবে তখন এগুলা
সরি হবে, প্রথমে হচ্ছে পেল হবে, এরপর হচ্ছে ব্লু হবে, এরপর হচ্ছে হোয়াইট হয়ে যাবে, হাতের আঙ্গুলগুলো একদম সাদা হয়ে থাকবে। আর পরের কোয়েশ্চেন হচ্ছে হ্যাভ ইউ এভার হ্যাড রিউমেটিক ফিভার আর হচ্ছে হার্ট অ্যাটাক অর হাই ব্লাড প্রেশার। এটা কি জন্য জিজ্ঞেস করতে হবে, তার আগে কখনো রিউমেটিক ফিভার মানে হচ্ছে বাত জ্বর ছিল কিনা। রিউমেটিক ফিভার সামনে তোমরা পড়বা, রিউমেটিক ফিভার যাদের থাকে ওদের মাইট্রাল ভালভের মাইট্রাল স্টেনোসিস এটা বেশি হয়। ঠিক আছে, তাহলে রিউমেটিক ফিভার যাদের হয় তাহলে তাদের হার্টের মাইট্রাল ভালভের ডিজিজ বেশি হওয়ার ঝুঁকি বেশি থাকে, মাইট্রাল স্টেনোসিস। ঠিক আছে, আচ্ছা। আর যদি হার্ট অ্যাটাক থাকে, ধরো আগে থেকে তার একবার হার্ট অ্যাটাক হয়েছিল, তাহলে তার কি কি সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, হার্ট অ্যাটাক হয়ে হার্ট ফেলিউর মানে হচ্ছে হার্ট দুর্বল হয়ে যেতে পারে। অথবা হচ্ছে ওই যে একটা যে আমরা কোশ্চেন করছিলাম, কত নম্বর কোশ্চেন এটা, হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা, হ্যাভ ইউ নোটিসড ইউর হার্ট রেসিং অর বিটিং ইররেগুলারলি। ঠিক আছে, আর হচ্ছে অথবা হচ্ছে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের সাথে কিসের কিসের সম্পর্ক আছে, হচ্ছে এক পেশেন্টের ডায়াবেটিস আছে অথবা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস আছে, তাহলে তার হাইপারটেনশন ডেভেলপ করার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এই 11টা কোশ্চেন নিয়ে কারো কোনো কোয়েরি আছে, কোনো হচ্ছে আবার বলতে হবে এরকম? স্যার স্টোকস অ্যাডামটা একটু আবার বলেন। 7 নাম্বার কোয়েশ্চেন। বলতেছি দাঁড়া। তাহলে তোমরা এক মানে 11টা কোশ্চেন এক নিঃশ্বাসে কিভাবে করে করবা, অথবা হচ্ছে যে 1 মিনিটে কিভাবে করে করবা, এগুলো একটু আমাদেরকে বাংলায় প্র্যাকটিস করতে হবে। কিরকম, আপনার কোনো বুকে ব্যথা আছে কিনা, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় কিনা, রাতে ঘুমাইতে গেলে কখনো ঘুম থেকে উঠে যাইতে হয়েছে কিনা শ্বাসকষ্টের জন্য, অথবা হচ্ছে আপনি বালিশ ছাড়া শুইতে পারেন কিনা, শুতে গেলে কয়টা বালিশ লাগে, আপনার বুকে ধরফর করে কিনা, ঠিক আছে, পায়ে কখনো ফুলা আসছে কিনা, কখনো অজ্ঞান হয়ে পড়ে গেছেন কিনা, কখনো কোনো কাজ করতে গিয়ে দৌড়াইতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন কিনা, অথবা হচ্ছে পায়ে কোনো ব্যথা আছে কিনা, কদ্দুর হাঁটার পরে ব্যথা হয়, হাতে কোনো ব্যথা আছে কিনা, হাতের আঙ্গুলগুলো কি সাদা হয়ে যায় কিনা ঠান্ডা ওয়েদারে বা কিছুক্ষণ কাজ করার পরে, আর হচ্ছে আগে থেকে কোনো জ্বর কাশি শ্বাসকষ্ট বা হচ্ছে বাত জ্বর বা হার্ট অ্যাটাক হয়েছিল কিনা। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেন গুলো করতে হবে। এখন স্ট্রোক স্যাডামস অ্যাটাক যেটা, এটা হচ্ছে যে এখানে একটা কথা লিখছে উইদাউট ওয়ার্নিং, এটার জন্যই তুমি আসলে কোয়েশ্চেনটা আমাকে এটা আবার এক্সপ্লেন করতে বলছো। হার্টের পেশেন্টদের যে সমস্যাটা হয়, হার্ট আমাদের ব্রেন হচ্ছে পুরাই ব্লাড সাপ্লাইয়ের উপরে ডিপেন্ডেন্ট। বলা হয়ে থাকে যে ব্রেন যদি 1 থেকে 2 মিনিট ব্লাড সাপ্লাই না পায়, সাথে 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 কি ব্রেনের সেলগুলো ডেথ হতে থাকে। যখন হার্টবিট কমে যায়, স্ট্রোক অ্যাডামস অ্যাটাক মানে হচ্ছে পেশেন্টদের যে হার্টের যে কন্ডাক্টিং সিস্টেম আছে, এসএ নোড, এবি নোড, এটা হচ্ছে বান্ডেল অফ হিস পার্কিনজি সিস্টেম, এখানের মধ্যে কি হয়, তার এসএ নোড আর এবি নোড গুলো আস্তে আস্তে কোনো একটা কারণে, এই যে হার্ট অ্যাটাক করে বা ওখানে যে ব্লাড সাপ্লাই ছিল এগুলো হ্যাম্পার হওয়ার জন্য এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যদি এসএ নোড আর এবি নোড কাজ না করে, হার্ট তখন বিট থাকে তার নিজস্ব একটা অল্প রিদমে, মানে অল্প বিটে সে বিট করে, এটা হচ্ছে 30 to 40। ঠিক আছে, এই যে 30 to 40-তে যখন সে বিট করে, ঠিক আছে, এই বিটের সময় একটা সময় হয়ে যায় যে রুগীর যদ্দুর শরীরের মধ্যে ব্লাড লাগতেছে, ঠিক আছে, ওই ব্লাড হার্ট যেই রেটে পাম্প করে দেওয়ার কথা ছিল সে ওই রেটে পাম্প করে দিতে পারতেছে না। যখনই এই রেটে পাম্প করে দিতে পারবে না, তখন রুগী ধরে বসে আছে, সে কোনো কাজ করতেছে বা হচ্ছে বসে আছে টিভি দেখতেছে, তখন হার্ট যখন বিটে পাম্প করে দিতে পারতেছে না, ব্রেনের মধ্যে ব্লাডটা কম যাচ্ছে ওই সময়। যখনই ব্রেনে ব্লাডটা ওই সময় কম যায়, ওই একটা দুইটা বিটের সময় কি হয়, যে এটা দুর্বল বিট থাকে, ওই দুর্বল বিট যখন হবে ব্রেনের মধ্যে ব্লাডটা কম যায়, যখনই ব্রেনে ব্লাডটা কম যাচ্ছে রুগী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়বে। ঠিক আছে, এবং এটা হবে যে কোনো রকমের বিনা নোটিসে। বিনা নোটিসে কি জন্য,
এটাতে কিন্তু কিছুই বোঝা যাবে না। রোগীর হার্ট যা আগে থেকে দুর্বল হয়ে আছে বা হচ্ছে অ্যাসিনোডের এখান থেকে কোনো একটা সমস্যা হয়েছে, এটা কিন্তু মানে আগে থেকে যে একটা ব্লাড পাচ্ছিল, এটা হঠাৎ করে বিনা নোটিসে রোগীর কি হয়, হার্টে দুই একটা বিট কমে যায়। হার্টে যখন বিট কমে যাবে, তখন ওই বিট যে একটা দুইটা বিট যখন হয় না, ওই সময় ব্লাডটা ঠিক মতো ব্রেনে যদি না যায়, তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু এক্সারসাইজের সময় যেটা বলা হচ্ছে, অ্যাওর্টিক স্টেনোসিসের সময় পেশেন্টের ব্লাড যাচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাওর্টিক ভালভটা যখন লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে ব্লাড যাওয়ার পথে অ্যাওর্টার ন্যারোয়িংটা, এগুলো হচ্ছে অ্যাওর্টিক ভালভের ন্যারোয়িংটা যত আস্তে আস্তে বাড়বে, এটা সমস্যাটা তত বেশি হওয়ার দিকে যাবে। মোটামুটি সে যখন নর্মালি হাঁটতেছে বা নর্মালি কাজ করতেছে, তখন একটা রিদমের শরীরে ব্লাড যাইতে পারতেছে, যদিও তার অ্যাওর্টিক ভালভটা একটু সরু হয়ে আছে। কিন্তু যখনই সে কোনো একটা কাজ করতে গেল, দৌড়াইতে গেল, তখন তো শরীরের মধ্যে ব্লাড সাপ্লাই বেশি যাইতে হচ্ছে, ঠিক আছে? তখন ব্রেনকেও বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে, চোখে বেশি ভালো মতো করে দেখতে হচ্ছে, ঠিক আছে? চারপাশ ভালো মতো খেয়াল করতে হচ্ছে। সে যখন দৌড়াইতে যাবে বা কিছু একটা করতে যাবে, তখন এই যে ব্রেনকে অ্যালার্ট রাখার জন্য এক্সট্রা ব্লাড যেটা যাওয়ার কথা, ওইটা ওই ন্যারো অ্যাওর্টিক ভালভের ওদিক দিয়ে যাইতে পারে না। পারলে তখন হঠাৎ করে পেশেন্টকে অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে? এবার বুঝে গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এই নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোশ্চেন গুলো নিয়ে? কার্ডিও সরি কার্ডিওভাস্কুলারের সাথে রেসপিরেটরির কিছু সম্পর্ক আছে, এগুলো পরের ক্লাসের সময় যখন রেসপিরেটরি সিস্টেমের ক্লাস হবে তখন বলা হবে। আচ্ছা, আমার নেক্সট ক্লাসটা কিন্তু অফ থাকবে, আমার একটা পার্সোনাল কাজে একটা ছুটি লাগতেছে, এই জন্য তোমাদের মনে হয় খুব সম্ভবত সোমবারের ক্লাসটা হবে না আর কি। এরপরে বুধবারে ইনশাল্লাহ আমি এটা কভার আপ করার চেষ্টা করবো। আর তোমাদেরকে কিন্তু একটু অ্যানাটমি ফিজিওলজির বই দেখতে হবে, কারণ আমাকে যদি প্রত্যেকটা এইগুলো যদি মেকানিজম গুলো সব করে করে বলতে হইতে থাকে, তাহলে কিন্তু অনেক ক্লাস লাগবে, ঠিক আছে? তোমাদের সাথে আমার মনে হয় অত বেশি ক্লাস থাকবে না, জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে যে জিনিসটা আমি কোয়েশ্চেন করার সময় ভুল করে ফেলছি, এরকম আস্তে আস্তে যে এখন আমারও ক্লিয়ার হলো বা তোমারও যে ভুলটা শুধরে গেল, এই জিনিসটাই হচ্ছে মেইন। এই যে একটা পেশেন্ট কদ্দূর হাঁটতেছে, আমি এটা কি জন্য জানতে চাচ্ছি। ধরো সে কদ্দূর হাঁটার পরে তার প্রথমে যেটা কোয়েশ্চেন, বুকে ব্যথা করে, ঠিক আছে? একটা পেশেন্ট বললো যে সে 20 মিনিট হাঁটলেই, তার 5 মিনিট হাঁটলেই তার বুক ব্যথা করে, বুঝতে পারছে তার অবস্থা বেশি খারাপের দিকে। আরেকজন বললো যে আমি 10 মিনিট বা 15 মিনিট হাঁটার পরে আমার বুক ব্যথা করে, বুঝতে পারছি সে এখনো কিছুটা ইয়ার দিকে, ঠিক আছে? এটা দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে হচ্ছে আমি কিভাবে করে তাড়াতাড়ি চিকিৎসা দিয়ে ভালো করার চেষ্টা করবো, ঠিক আছে? কোন রোগীকে বেশি চিকিৎসা দিতে হবে। একইভাবে পায়ে ব্যথা, একজন বললো হচ্ছে সে 10 মিটার বা হচ্ছে 5 মিটার হাঁটলে তার পায়ে ব্যথা করে, বুঝতে পারছে তার আর্টারি গুলা খুব বেশি ন্যারো হয়ে গেছে। আরেকজন বললো হচ্ছে তার 200 মিটার হাঁটার পরে পায়ে ব্যথা করে, বুঝতে হবে যে তার এখনো আর্টারি গুলা কি মোটামুটি পেটেন্ট আছে। তাহলে যে 5 মিটার হাঁটতে পারে ওই রুগী একটু তুলনামূলকভাবে 200 মিটার হাঁটতে পারে ওই থেকে খারাপ, একটু না বেশি খারাপ। এভাবে করে তোমাকে এগুলা মিলাইতে হবে। এগুলা হচ্ছে দেখো অঙ্কের মতো, ঠিক আছে? এগুলাতে শুধু শুধু প্লাস করার কিছু নেই। এটা মানে এটা, এটা হলে এটা, ওখানে শুধু শুধু তর্কে জড়ানোর কিছু নেই, বুঝতে পারছো? আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? তাহলে পার্সেন্টেজ নিয়ে নিলাম। 47 হচ্ছে বাবর, 47 হচ্ছে বাবর না? বাবর আগের 2 ক্লাসে ছিল? ছিল না মনে হয়। স্যার প্রথম ক্লাস মিস করলে দুইটাতে ছিল না। ক্লাস মিস করলে কিন্তু পরের ক্লাসগুলোতে আরো করুণ অবস্থা হবে। যারা ক্লাস মিস করতেছে তারা দেখা যাবে পরে আমি যখন বলবো এগুলো আরো বলবো যে এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, এগুলো কি বলে, এই কোয়েশ্চেনের সাথে কি সম্পর্ক, এই কোয়েশ্চেনের সাথে রোগীর সমস্যার কি সম্পর্ক, এগুলো তো পায়ে টেনিতে ব্যথা করতে পারে, এগুলো কি বলে, তখন বলবো যে হাস্যকর, বুঝলে? এই জন্য বলতেছি এগুলা
একটা ক্লাসের পরে একটা ক্লাস আসতেছে, এই জন্য এইভাবে। ওকে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।